ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। Cigarette smoking and consumption of alcohol are injurious to health. টিম গল্প গুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা কোনো রকমের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই সেই সমস্ত মুহূর্তগুলির অবতারণা করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবে কোনো ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি সেই সমস্ত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ধন্যবাদ। এসো এসো না আমার কাছে, আমি তোমার ভালোবাসা পেতে চাই, তোমার ভালোবাসা দিতে চাই, শুধু শুধু তোমায় ভালোবাসা দিতে চাই। তাহলে ভয় পাচ্ছ কেন? আমি শুধু তোমার ভালোবাসা চাই, শুধু তোমার ভালোবাসা। নিষিদ্ধ জিনিসের ওপরেই মানুষের থাকে দুর্নিবার আকর্ষণ। বেশিরভাগ সময়েই সেই আকর্ষণকে মানুষ উপেক্ষা করতে পারে না, আর তার জন্যই ঘটে যায় নানান রকম অনর্থকর ঘটনা। টিম গল্পগুজবের আজকের নিবেদন লেখক সাগর তপাদারের কলমে গ্রাম বাংলার প্রেক্ষাপটে এক ভয়ঙ্কর অশরীরী অতৃপ্ত পিশাচির কাহিনী, মোহিনী। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্প পাঠে রয়েছেন বুবাই সাহা। বিভিন্ন চরিত্রে পার্থ মুখার্জি, সোমদর্শী, গীতিকা ও দেবস্মিতা। এডিট, সাউন্ড এফেক্টস এবং আবহে ওয়েব সেশন স্টুডিও। সমগ্র নির্দেশনায় সোমদর্শী এবং সূত্রধার আমি স্নেহাদ্রি। শুরু হচ্ছে গ্রাম বাংলার প্রেক্ষাপটে এক ভয়ঙ্কর অশরীরী অতৃপ্ত পিশাচির কাহিনী, মোহিনী। শুনতে থাকুন বন্ধুরা। ট্রেনটা যখন প্ল্যাটফর্ম ছুঁল, সৌমাবু ঘুরতে দেখলো তখন ওই বিকেল 5:30 বাজে। গ্রীষ্মকাল হলে কি হবে, পশ্চিম দিকের আকাশের তখন মুখ ভার। সেই গম্ভীর কালো আকাশে মাঝে মাঝে খেলে যাচ্ছে বিদ্যুতের চকিত ভ্রুকুটি রেখা। স্টেশনের নাম আঁচুড়ি। ছোট্ট আড়ম্বরহীন এই স্টেশনটিকে না দেখলে বোঝা বা জানা যেত না এমন আধুনিক যুগে এইরকম প্রাগৈতিহাসিক টাইপের স্টেশনের অস্তিত্ব আজও বর্তমান আছে। প্রাগৈতিহাসিক ভাবাটা হয়তো সৌমাবর একটু বাড়াবাড়িই হলো, কিন্তু নিঃসন্দেহে বেশ পুরনো এই স্টেশনটি, যেখানে গোটা ভারতবর্ষের প্রায় সব স্টেশনেই ইলেকট্রনিক টিকিটিং সিস্টেম চালু হয়ে গেছে, সেখানে এই স্টেশনে সেই সবের বালাই তো নেই। উল্টে চারিদিকটা কেমন যেন ঘন অন্ধকারে ঢেকে আছে। বাঁকুড়া এখন অনেক উন্নত হলেও বাঁকুড়ার অদূরে স্টেশনটির এই দশা কেন, সেটাই বুঝতে পারল না সৌমাভ। ওইদিকে খড়গপুর মেদিনীপুর মেমো লোকালটা যেই চলে গেল, গোটা স্টেশন চত্বরকে ঘিরে ধরল এক গভীর নৈশব্দ। পিন পড়লেও শব্দ শোনা যাবে এমন এক অপার্থিব নিস্তব্ধতা যেন বিরাজ করছে। কেমন যেন গাটা ছমছম করে উঠল সৌমাভর। বেশি চিন্তা না করে ধীরে ধীরে ও এগোলো স্টেশনের বাইরের দিকে। এত ফাঁকা ফাঁকা কেন এই জায়গাটা বুঝতে পারল না সৌমাভ। আসলে শহর কলকাতার ছেলেও
লেট নাইট হুকাপেই অভ্যস্ত সে। জল থেকে কাতলা মাছকে ডাঙায় তুললে যে দশা হয়, ওর দশা ঠিক এখন সেরকমই। কি আর করা যায়, ঝামেলায় পড়ে ওকে এখানে আসতেই হয়েছে। না হলে যে জায়গায় কোনো লোক থাকে কিনা সন্দেহ, সেই জায়গায় কে আর মরতে আসতে চায়। একটা বেসরকারি অ্যাসেসমেন্ট অফিসে চাকরি করে সৌমাভ সমাদ্দার। ক্লায়েন্টের প্রপার্টির অ্যাসেসমেন্টের জন্য বহু জায়গায় সে নানান সময় গেছে, সে কথা ঠিক, কিন্তু এখানে সে আসতে চায়নি কোনো মতেই। এমনিতেও দুদিন পরে সে যাচ্ছে মানালি ঘুরতে। সেই তোড়জোড় করতেই ব্যস্ত ছিল ও আর স্মিতা। স্মিতা ওর বেটার হব। বছর 3 হলো বিয়ে হয়েছে ওদের। একই অফিসে কাজ করে দুজনে। গত 2 দিন ধরে ওরা পালা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করছিল। না, দুজনের জন্য অতটা গোছগাছ লাগে না, কিন্তু এই ট্রিপটা হলো ফ্যামিলি ট্রিপ। আসলে সৌমাভর ঠিক ইচ্ছে ছিল না রোমান্টিক কাপল ট্রিপটাকে আনরোমান্টিক বোরিং ফ্যামিলি ট্রিপ বানানোর জন্য। এমনিতেই 3 বছরে তেমন ঘুরতে যেতেও পারেনি ওরা। ওই দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং ছাড়া আর কোনো জায়গাতেই যাওয়া হয়নি। তাই সৌমাভর ইচ্ছা ছিল লং ট্রিপ উইথ ওয়ান অ্যান্ড অনলি স্মিতা। কিন্তু সেই ইচ্ছা এক মুঠো ছাই দিয়ে স্মিতাই বলেছে ওয়ান অ্যান্ড অনলি স্মিতা নয়, বরং ট্রিপটা হবে উইথ অল ফ্যামিলি মেম্বার, মানে শ্বশুর, শাশুড়ি আর স্মিতার বাবা মা মিলে। প্রথমে একটু সবাই ঘ্যান ঘ্যান করলেও স্মিতার রক্তচক্ষুর সামনে সকলেই কেঁচো হয়ে গেছে। অগত্যা সৌমাবও সব মেনে নিয়ে গোছগাছ করছিল। ঝামেলাটা ঘটল গতকাল রাত 11:30টায়। সবে মাত্র খেয়ে দে স্মিতা আর সৌমাব বিছানায় শুয়েছে। রাজারহাটের এই ফ্ল্যাটটাকে নিজের মতো করে সাজিয়েছে দুজনে। 3D নাইট স্কাই ডিজাইনিং ওয়াল আর সিলিং ডেকোরেশনের মাঝে স্মিতা যখন সিফনের নাইটি আর খোলা চুলে এসে দাঁড়ায়, প্রতিবারই সৌমাব সেই দৃশ্য দেখে এক প্রকার মুগ্ধই হয়ে যায়। গতকাল যখন স্মিতা পিঙ্ক কালারের সিফনের নাইটি আর গ্রাউন্ড পরে সৌমাবর কাছে এলো, কি যে মোহময়ী লাগছিল ওকে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। বিছানা থেকে নেমে নাইট গ্রাউন্ডটা আলতো করে শরীর থেকে নামিয়ে দিয়ে একে অপরের দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়েছিল দুজনে। দুজনের হাতই দুজনের শরীরের এদিক ওদিকে ঘোরাঘুরি করছিল। কয়েক মুহূর্তকাল অপেক্ষা, আর সৌমাব মুখ ডুবিয়ে দিল স্মিতার শরীরের মধ্যে। ভালোবাসার এই নিবিড় ছোঁয়ায় সারা গায়ে কাঁটা খেলে গেল স্মিতার। সৌমাব মাথাটা শক্ত করে চেপে ধরে ঘাটটা এলিয়ে দিল পিছনের দিকে। পরম আবেশে আর অপার্থিব এক উত্তেজনায় স্মিতার মুখ থেকে বেরিয়ে এলো শীতকার। আর অপেক্ষা কেউই করতে পারেনি দুজনের মধ্যে। আদিম শরীর খেলায় মেতে উঠেছিল দুজনেই। উত্তেজনা চরম মুহূর্তেই তাল কাটল বিশ্বনাথদার ফোনটা এসে। এমন একটা সময় ফোন আসলে রাগ ধরবে তো সবারই। স্বভাবতই কয়েকটা বিশ্রী শব্দ বেরিয়ে এলো দুজনের মুখ থেকেই বিশ্বনাথদার প্রতি। সৌমাবু ফোনটা ধরে বেশ রুক্ষ স্বরেই বলল, হ্যালো, হ্যাঁ, এত রাতে কি ব্যাপার? এই রিয়েলি সরি রে সৌম, জানি তোদের প্রাইভেট টাইমে আমি নাক গলাচ্ছি, কিন্তু বিশ্বনাথ দা, রাত দুপুরে ন্যাকামি করো না মাইরি। মুড নেই, মেজাজটাই খিঁচড়ে দিলে আমাদের। হ্যাঁ বললাম তো সরি। দেখ ভাই, এমনি এমনি তোদের জ্বালানোর জন্য তো ফোন করিনি, সমস্যা হয়েছে তাই। আরে সমস্যাটা কি সেটা শর্টে বলো না। আসলে একজন ক্লায়েন্ট, নাম ভাস্কর সান্যাল, ওনার একটা প্রপার্টি আছে বাঁকুড়া জেলার আঁচুড়িতে। বেশ শাসালো পার্টি ভাই। ওনার সেই প্রপার্টিটার অ্যাসেসমেন্ট করতে হবে। হ্যাঁ তো আমি কি করব? যাও তুমি কি করে এসো। ভাই আমি যেতাম, কিন্তু কাল আমার বিশেষ একটা কাজ পড়ে গেছে, তো প্রতিম স্যার বললেন তোকে যেতে আঁচুড়িতে। মানে আমি কি করে যাব?
আরে আমি সামনের উইকে বাইরে ট্রিপে যাচ্ছি, ভুলে গেছো নাকি তুমি? হ্যাঁ জানি তো, কিন্তু সেটা তো সামনের উইকে, আর আমি বলছি কালকের কথা। আরে যা না, একদিনের কাজ, কাল যাবি আর পরশু ট্রেন ধরে ব্যাক টু কলকাতা। প্লিজ যা না। ফোনটা কট করে কেটে দিয়ে পুনরায় একটা গালি দিল সৌমাবু। মনে মনে বলল, সালা নিজেকে বারবার কাটিয়ে দিয়ে আমার উপর কাজের ভারটা চাপিয়ে দেওয়া, তাই না? আশিস বার্টেন্ডিং এ এবারে কমিশন চাইতে, গুছিয়ে কিস্তি তো বসাবা। সৌমাবু বিড়বিড় করছে দেখে স্মিতা আধশোয়া হয়ে নিজের চুলি বিলি কাটতে কাটতে জড়ানো গলায় বলল, কামান সৌম, দূরে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? কাছে এসো না প্লিজ। স্মিতার কথায় তেমন কোনো ভাবান্তর দেখা গেল না সৌমাভর। মোবাইলে কি টাইপ করতে করতে স্মিতার দিকে না তাকিয়েই বলল, স্মিতা দেখো, একদম একদম মুড নেই কো আজকে। সালা মেজাজটাই পুরো খিঁচড়ে দিল। স্মিতা সোজা হয়ে উঠে বসল, নগ্নতা ঢাকার জন্য টেনে নিল বিছানার চাদরটাকে। তারপর বলল, কেন, কি হলো? কি বলছে বিশ্বনাথ দা? সালা নিজে কোথায় কি কাজ করবে কে জানে, আমায় যেতে হবে ওর ক্লায়েন্টের প্রপার্টি অ্যাসেসমেন্ট করতে। সালা এবারে আসুক মান্থ এন্ডিংয়ে কমিশন চাইতে, দেবো ভালো করে। তা কোথায় যেতে হবে শুনি? আরে ওই বাঁকুড়ায়, ওখানে কি আচুরি না কি বেশ একটা যেন জায়গা আছে বললো, ওখানেই যেতে হবে। বিরক্তিকর। স্মিতা কিছুক্ষণ চুপ করে বসে থেকে আস্তে আস্তে উঠে এলো সৌমাবুর কাছে। চাদরটা খুলে পড়ে গেল মাটিতে। তারপর বিবস্ত্র দেহে অর্ধনগ্ন সৌমাবুকে জড়িয়ে ধরল সে। একটা হাত রাখল নিজের স্তনের ওপর। তারপর ধীরে ধীরে প্রায় ফিসফিসিয়ে সৌমাবুকে বলল, প্লিজ আজকের রাতটা নষ্ট করো না জান। এসো না, এসো আমার কাছে, প্লিজ এসো। সৌমাবু প্রবলভাবে নিজের দিকে টানতে লাগলো স্মিতাকে। একটা সময় নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ আবার হারিয়ে ফেলল সে। অচিরেই ডুবে গেল একে অপরের শরীরের মধ্যে। স্টেশনের বাইরে কাউকে তেমন দেখতে পেল না সে। এমনিতেই আকাশ কালো হয়ে এসেছে। স্টেশন মাস্টারের দেখাও পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তবে ব্যাপারটা কি? কেউ না থাকলেও স্টেশন মাস্টার আর টিকিট কাউন্টারে একটা লোক তো অন্তত থাকবে। কে জানে বাবা কোন জমপুরিতে এসে সে যে উপস্থিত হলো। স্টেশন চত্বর থেকে বাইরে বেরোতেই 2-3 জন লোককে দেখতে পেল সৌমাবু। যাক বাবা, এতক্ষণ যা ভাবছিল সেটা নেহাতি মনের ভুল। লোকজন থাকবে না সে আবার হয় নাকি? এত বড় একটা জায়গা। নিশ্চিন্ত মনে একটু এগিয়ে গিয়ে ওনাদের সামনে দাঁড়ালো। তারপর কোনো রকম ভনিতা না করে সোজাসুজিভাবে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, বলছি সমাদদারদের বাগান বাড়িটা কোন দিকে ঠিক একটু বলতে পারবেন? অমন অপ্রত্যাশিত উত্তর আশা করতে পারেনি সৌমাবু। থতমত খেয়ে বেকুবের মতো কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ওদেরই দিকে। ওকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে লোকটা আবার বলে উঠল, কি দরকার ওখানে? কি দরকারটা কি ওখানে শুনি? যে কেন মরতে যেতে চান বলুন তো? আর মরার যদি এতই পাক না গজিয়ে থাকে না, ওই সামনে রেল লাইন আছে, যান ওখানে গিয়ে শুয়ে পড়ুন। চত্বর সব, কপালে চটেও বটে। ওভাবে হাঁ করে তাকানোর মতো না কিছু হয়নি। ভালো কথা না একটু করাই হয়। আর শুনুন তো, যান যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। যান ফিরে যান। আচ্ছা বাজে লোক তো এরা। ভদ্রলোকের সাথে কি করে কথা বলতে হয় তা কি এরা জানে না নাকি? হ্যাঁ, বেশ কষে কিছু কথা শোনাতে যাবে, ঠিক এমন সময় আবার সেই লোকটা আবার কর্কশ্বরে বলে উঠল, ও মরবেন না তো? মরবেন বলেই ঠিক করেছেন। যান, আমি আর কি বলবো। তা ওই সামনে
নাক বরাবর সোজা চলে যান, সোজা 5 মিনিট হাঁটবেন, তারপর বাঁ দিকে বেঁকে যাবেন, দেখতে পাবেন মস্ত বড় একটা বাড়ি পুরো জঙ্গলে ঢাকা আছে। ওটাই হলো সমাদদারদের বাগান বাড়ি। যান তো, যান। সৌমাবর সত্যি ইচ্ছা করছিল লোকগুলোকে বেশ করে কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু অজানা অচেনা জায়গায় অহেতুক কথা বাড়িয়ে ঝামেলাকে আমন্ত্রণ জানাতে চাইল না সৌমাব। তাই বর্ণনা অনুযায়ী সোজা হাঁটা লাগালো সে। তবে যাবার আগে একবার রুক্ষ দৃষ্টি নিক্ষেপ করতে সে ভোলেনি। অন্তত লোকগুলোর ওই রকম কথায় সে যথেষ্টই ক্ষুব্ধ। কয়েক মিনিট হাঁটার পরেই সৌমাব সত্যিই দেখতে পেল সেই বাড়িটাকে। সামনে যেতেই প্রচন্ড অবাক হয়ে গেল সে। এ কোন জায়গায় এলো সে? এখানে কি আদৌ কোনো জীবিত প্রাণী আছে এখনো? চারিদিক আগাছার জঙ্গল, সিংহদ্বার থেকে বড় থামওয়ালা বারান্দাকে ঘিরে রেখেছে। এমনিতেই আকাশ কালো মেঘে ছেয়ে আছে, তার উপর কোথাও এক সামান্য আলো পর্যন্তও জ্বলছে না। বেশ ভয়ই পেল সৌমাভ এই প্রাচীন বাগান বাড়িটিকে দেখে। অ্যাসেসমেন্ট করবে কি করে? লোক তো কেউই নেই এখানে। হঠাৎই ছাদের নকশা করা খিলানটার উপরে একটা চকিত বিদ্যুৎ রেখা খেলে গেল। আর সেই বিদ্যুৎ রেখার মধ্যে সে প্রথমবারের মতো দেখতে পেল তা কি অপরূপ সুন্দর এক নারী মূর্তি। ঝুল বারান্দার একটা থামের আড়াল থেকে দেখছে সৌমাভকেই। কয়েক মুহূর্তের জন্য হলেও কি হবে, সৌমাভর তীক্ষ্ণ দৃষ্টি থেকে সে বাঁচতে পারেনি। ওই সামান্য কিছু সময়ের আলোতেও যা দেখল, আদৌ ঠিক সে জানে না কোন ভাষা দিয়ে সেই রূপের বর্ণনা দেবে। বোধহয় সেই অকল্পনীয় রূপের মাঝে হারিয়ে গিয়েছিল সৌমাভ। তাই সামনে এক বয়স্ক লোক যে লণ্ঠন নিয়ে একদম মুখের কাছে এসে উপস্থিত হয়েছে তা সে জানতে পারেনি। গুড়গুড় করে আবার যখন মেঘ ডাকল, তখন সম্বিত ফিরল তার। আর চোখটা নামাতেই চকিতে ছিটকে কয়েক পা পিছনে সরে গেল সে। চাকর স্থানীয় বয়স্ক লোকটি যেভাবে তার দিকে তাকিয়েছিল, ওইভাবে তো কোনো জীবিত প্রাণধারী শরীর তাকিয়ে থাকতে পারে বলে তো তার জানা নেই। সৌমাভর চটকা ভেঙেছে দেখে লোকটা ঘড়ঘড়ে গলায় বলে উঠল, ওরকম অনেক জিনিসই আপনি এই বাড়িতে দেখতে পাবেন। তার মধ্যে যদি হায়রে একবার যান, ফিরে আনা সহজকম্য নয়। তা কি জন্য এসেছেন? নাম কি আপনার? সৌমাভ ভাবল এখানকার সমস্ত লোকগুলোই যেন কেমন অদ্ভুত। যে কথা সহজে বলা যায় তাকে ঘুরিয়ে ফিরিয়ে অদ্ভুতভাবে তারা ব্যাখ্যা করে বেড়াচ্ছে। খুবই বিরক্তিকর। প্রথমে ওই লোকগুলোর ওই রকম অভদ্রতার মতো কথা, আর তারপরে এই বুড়ো লোকটার চ্যাটাং চ্যাটাং কথাবার্তা। পিত্তি ঝুলে যাচ্ছে যেন। সৌমাভকে চুপ করে থাকতে দেখে লোকটা আবারও বলল, কে মশাই, বাঘ বন্ধ হয়ে গেল নাকি? হ্যাঁ, না না না, মানে কিছু না। কিছু না তো এখানে এসেছেন কেন? রাস্তার লোকে কিছু বলেনি আপনারে আসবার সময়ে বাড়ি নিয়ে? যান যান যান, চলে যান, চলে যান। এই দেখুন, আমার কোনো শখ জাগেনি যে এই অন্ধকার জমপুরিতে আমি কলকাতা থেকে সমস্ত বাক্স প্যাঁটটা গুছিয়ে নিয়ে এখানে থাকতে আসবো। অ্যাকচুয়ালি আমি সৌমাভ, কলকাতা একটা অ্যাসেসমেন্ট অফিসে চাকরি করি। তো এই এসেছি সমাদদারদের এই বাগান বাড়িটার প্রপার্টি ভ্যালুয়েশন করতে। লোকটা কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর একবার আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত মাপল, তারপর লোহার সিংহ দরজাটা খুলল। বহুদিন বাদে দরজাটা খোলা হলো বলে কেমন একটা জান্তব আর্তনাদ করে কোঁকিয়ে উঠল সেটা। লোকটা বলল, আমি সহদেব, এ বাড়ির কেয়ারটেকার আর সাগর। যদিও দেখাশোনা কিছু বিশেষ করতে হয় না। তা আপনি থাকতে চান কোথায়? ভেতরে না বাইরে আমার সাথে? না না, আমার বেশ কিছু কাজ আছে।
আপনি একটা কাজ করুন, আপনি বাড়ির সমস্ত দরকারি দলিল কাগজপত্র দিয়ে যান আমাকে। আমি আমি দেখে টেখে রাখি। আমি কালকে সকালবেলা উঠে বাড়ির চারদিকে ঘুরে আমি একবার ভালো করে চেক করে নেবো, আর কালকে বিকেলের ট্রেনে আমি কলকাতা ফিরে যাব। লোকটা সৌমাবর কথা শুনে কিছু একটা যেন ভাবলো। তারপর নিজের এক ফালি ঘরের মধ্যে থেকে আরও একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো। ধীর পদক্ষেপে সামনে বন্ধ হয়ে যাওয়া শৌখিন ফোয়ারাটা পিছনে রেখে চওড়া কয়েকটা সিঁড়ি পেরিয়ে বিশাল বড় বারান্দার ওপর উঠে এলো ওরা। কাঠের তৈরি নকশাটা বিশাল বড় সদর দরজাটা খুলে ভিতরে টানা বারান্দার একটা দিকের ঘর খুলে সৌমাবর থাকার জায়গা করে দিল সহদেব। ভিতরে ঢোকার পর সৌমাবর মনে হলো কেউ যেন তাকে দেখছে, কিন্তু কোথা থেকে দেখছে তা ঠিক ঠাহর করতে পারল না সে। বারান্দায় পা দেওয়ার সাথে যেন একটা মিহি মহিলা কণ্ঠের হাসিও যেন শুনতে পেল সে। মনের ভুল ভেবে বিশেষ আমল দেয়নি সেটা। সমস্ত কাগজপত্র দিয়ে বেরিয়ে যাবার সময় সহদেব বলল, আপনার রাতের খাবার ওই 9টার সময় আমি দিয়ে যাব। আর একটা কথা, এটা আপনাদের কলিকাতা শহরের মতো শৌখিন পার্ক নয়। এই ঘর থেকে রাতেই বেরোবেন না, অনেক কিছু শুনতে পাবেন, এমন শরীরী হাতছানিও পাবেন যা এড়াতে অনেকেই পারে না। সাবধান করে দিলাম, এই ফাঁদে পা দিবেন না, দিলে তার চাহিদা না পূরণ করা পর্যন্ত আপনার মুক্তি নেই, মুক্তি নেই। ও আরো একখান কথা, ভুলেও উপরের তলায় যাবেন না। সহদেবের কথায় এমন একটা ভৌতিক ইঙ্গিত ছিল যা শুনে সাহসী সৌমাবর গায়েও কেমন যেন কাঁটা দিয়ে উঠল। একটা শিরশিরে ভয় মেরুদণ্ড দিয়ে সৌমাবর গোটা শরীরে ছড়িয়ে পড়ল যেন। চকিতে একবার চারিদিকে দেখে নিয়ে ঘরে ঢুকে সশব্দে দরজাটা বন্ধ করে দিল সে। রাতের খাওয়া দাওয়া সেরে এক মনে কাগজপত্র দেখছিল সৌমাবর। কিছু ইম্পর্টেন্ট পেপারের ছবিও তুলছিল। আনুমানিক রাত 10:30। এমন সময় স্মিতা ফোন করলো। টুকিটাকি কথাবার্তা বলতে বলতেই হঠাৎই কয়েকটা কাগজের লেখার উপরে চোখ পড়ে সৌমাবর। ফোনটা কেটে কাগজগুলোয় মনোনিবেশ করলো সে। সমাদদারদের এই বাগান বাড়িটা প্রথম থেকে সমাদদারদের ছিল না। এই বাগান বাড়িটা তৈরি হয়েছিল প্রায় 300 বছর আগে, যখন বাংলায় ইংরেজ ও দেশীয় জমিদারদের শাসন ব্যবস্থা ছিল। স্বাভাবিকভাবেই এই বাড়িটা কোনো সুউদ্দেশ্যে তৈরি হয়েছিল, সেটা ভাবা হলো বিড়ম্বনা। কারণ তৎকালীন সময় সারা বাংলায় এমন বহু বাগান বাড়ি তৈরি হয়েছিল চরিত্রহীন আর লম্পট জমিদারদের মনোরঞ্জনের জন্য, যেখানে সময় বিশেষে গুরুত্বপূর্ণ অতিথি হয়ে আসতো স্বয়ং ইংরেজ সাহেবরাও। বাড়িটার দলিল দেখতে দেখতে সৌমাবু এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে বুঝতেই পারেনি ওর ঠিক পিছনের জানালায় এসে দাঁড়িয়েছে এক মূর্তি। সন্ধেবেলায় ও বাড়িতে আসার পরপরই বাইরে এক প্রস্ত বৃষ্টি হয়ে গিয়েছিল। এখন বৃষ্টি না হলেও মেঘাচ্ছন্ন আকাশের বুকে বিদ্যুতের চমকানোর বিরাম ছিল না কখনোই। হঠাৎই কেমন যেন একটা অস্বস্তি শুরু হলো সৌমাবর। জানালা বন্ধ থাকলেও কেমন যেন কনকনে শীতল এক আবেশ তাকে জড়িয়ে ধরতে চাইল। এদিক ওদিকে যাওয়ার সাথে সাথেই জিনিসটা চোখে পড়ল তার, সেই নারী মূর্তি যাকে সন্ধ্যাবেলায় বাড়িতে ঢোকার সময় ঝুল বারান্দায় দেখেছিল সৌমাবু। মেয়েটাকে দেখে ভয় পাওয়ার মতো তেমন কিছুই চোখে পড়ল না তার, কিন্তু একটা জিনিস দেখে কেমন যেন গুটিয়ে গেল সৌমাবু।
স্তব্ধ বিস্ময়ে দেখল খোলা জানালায় যে দাঁড়িয়ে আছে তার ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। ঘরের মধ্যে যে আলো রাখা ছিল সেই লণ্ঠনের ক্ষীণ আলোয় সেই নারী মূর্তি অর্ধ উলঙ্গ। সেটা বুঝতে তার আর অসুবিধা হয় না। তার সুতল স্তনের উপর সে নিজেই আনমনে হাত বোলাচ্ছে, আর অন্য হাত বাড়িয়ে হাতছানি দিয়ে ডাকছে তাকে। কোনো পুরুষই এই দুর্নিবার কামক আকর্ষণকে যে উপেক্ষা করতে পারবে না সেটাই অভিপ্রেত। সৌবাবু হয়তো সেই আদিম রিপুর ফাঁদে পা দিত যদি না মেয়েটির হাসিটাকে লক্ষ্য করত। মেয়েটার মুখে যে মুচকি হাসিটা লেগে আছে এখনো, সেটা দেখলে যে কোনো মানুষেরই রক্ত হিম হয়ে যেতে বাধ্য। ওহ, কি ভয়ঙ্কর শীতল হাসি লেগে আছে মেয়েটার ঠোঁটে। দেওয়ালে সিঁটিয়ে গিয়েছিল সৌমাবু। সৌমাবুর দশা দেখে মেয়েটার হাসিটা আরো কিছুটা যেন চওড়া হলো, আর একটা শীতল হাসি গোটা বাড়ি জুড়ে ছড়িয়ে দিয়ে মিলিয়ে গেল বাতাসে। মেয়েটাকে দেখতে না পেয়ে কপালের ঘাম মুছতে গিয়ে একটা কথা মনে পড়তেই চকিতে জানালার দিকে চেয়ে দেখল, আর যার পরনায় তার বনে গেল। জানালা তো বন্ধ, অথচ এই একটু আগেও স্পষ্ট দেখেছিল জানালাটা খোলা। আর তার কাজ করতে বসার আগে জানালা তো বন্ধই করে রাখা ছিল, তবে খুললই বা কিভাবে? আচ্ছা, ঘুমিয়ে পড়েছিল নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে কি এসব দেখলো? হতেই পারে, সারাদিনের ট্রেন জার্নির একটা ধকল তো আছে নাকি। যা এতক্ষণ দেখেছে সেটা স্বপ্ন জ্ঞান করে টেবিল থেকে জলের বোতলটা তুলে নিল, মুখে চোখে জল দিয়ে আর কিছুটা ঠান্ডা জল গলায় ঢেলে যেই কাজে পুনরায় বসতে যাবে, সাথে সাথেই একটা শব্দ সৌমাবুর কানে যেতে সচকিত হয়ে উঠল তার সমস্ত ইন্দ্রিয়। একটা শব্দ বাইরের বারান্দা থেকে ধীর পদক্ষেপে উপরে উঠে যাচ্ছে, আর নিস্তব্ধ নির্জনে পুরনো বাড়িটার কোনায় কোনায় ছড়িয়ে দিয়ে যাচ্ছে একটা নুপুরের মিষ্টি শব্দ, যা গোটা বাড়িটায় প্রতিধ্বনিত হয়ে একটা বিচিত্র ভয়ের পরিবেশ তৈরি করছে। এটা তো ভুল নয়। আগের বিষয়টা না হয় স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এটা তো সজাগ হয়েই শুনছে। কি হচ্ছে কি এসব? আচ্ছা, বিরক্তিকর ব্যাপার তো। বেশ রাগই হলো সৌমাবর। বৃদ্ধ কেয়ারটেকারের সাবধান বাণী উপেক্ষা করেই মোবাইলের টর্চ জ্বালিয়ে দরজা খুলে অন্ধকার লম্বা বারান্দায় এসে দাঁড়ালো সৌমাবু। কেমন যেন একটা রাগ চেপে গেল। সৌমাবু সিদ্ধান্ত নিল, এই নিশীথ কুহুকিনী রহস্য সে ভেদ করবেই। কে ও? কি চায় ও? কেনই বা সে বারবার বিরক্ত করছে ওকে? সৌমাবু বাইরে এসে দাঁড়াবার পর শব্দটা কয়েক মুহূর্তের জন্য একটু থামল, তারপর আবার ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো পুনরায়। সৌমাবু বেশ দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল সামনের দিকে। বহুদিন ধরে জমা মোটা এক পুরো ধুলোর আস্তরণ চারিদিকে ছড়িয়ে আছে। বৃদ্ধ কেয়ারটেকার কোনোদিনই এসব পরিষ্কারই করেনি, বলা বাহুল্য প্রয়োজন পড়েনি এসবের। শহরে থাকার সুবাদে কেউ আসেও না এখানে। ভদ্রাসনটি খালি পড়ে আছে দীর্ঘদিন ধরেই। বহুদিন পরে সৌমাবু এখানে এসে পড়ায় এই মৃতপ্রায় ও নিষ্প্রাণ বাড়িটিতে প্রাণের আভাস পাওয়া গেছে। সৌমাবু সিঁড়ির সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালো। সামনে আলো পড়াতে সিঁড়ির কয়েক ধাপ ওপরেই একটা বিশাল বড় ছবি দেখতে পেল সে। ধুলো ময়লার আস্তরণের অপর দিকে কে আছে সেটা বোঝার উপায় নেই ঠিকই, কিন্তু এই সময় খুদ করেই একটা শব্দ হলো, আর সাথে সাথেই ওপরের দিকে আলো ফেলতেই একটা ছায়া মূর্তিকে সরাত করে অন্ধকারে সরে যেতে দেখলো সৌমাবু।
রাগে গড়গড় করতে করতে ধূপ ধাপ শব্দ তুলে আদিকালের পুরনো কাঠের সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলো সে। ওপরে উঠে খানিক থমকালো যেন। এটাই সেই ঝুল বারান্দা না? হঠাৎই টর্চটাও নিভে গেল, আর সাথে সাথে একটা চকিতে বিদ্যুৎ রেখা চারিদিক আলোকিত করে তুলল কয়েক মুহূর্তের জন্য। না, ভুল নয়, এইবার স্পষ্ট সৌমাবু দেখতে পেল মেয়েটিকে। সামনের হাত পাঁচেক দূরে থামের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। না, সে মেয়ে নয়। এমন রূপ সৌমাবু আগে কখনো কোথাও দেখেনি। কি অসম্ভব সুন্দর দেখতে! একঢাল ঘন কালো চুল কাঁধ বেরিয়ে এলিয়ে পড়েছে মেয়েটার কোমর পর্যন্ত। ফিনফিনে একটা লাল শাড়ি মেয়েটির পূর্ণ যৌবনকে ঢাকার ব্যর্থ চেষ্টা করছে। সৌমাবু বুঝতে পারল শাড়ির ভিতরে অন্তর্বাস কিছুই নেই। মেয়েটির চোখ, মুখ আর শরীর যে ভাষাটা এখন ব্যক্ত করতে চাইছে সেটা বুঝতে কোনো প্রাপ্তবয়স্ক মানুষেরই অসুবিধা হবার কথা নয়। কাম আর সেই কামের ভাষায় মেয়েটির সারা শরীর থেকে ফুটে বেরিয়ে আসতে চাইছে। হঠাৎই মেয়েটি তার একটি হাত সৌমাবুর দিকে তুলে হাতছানি দিল। কি হলো তারপর সৌমাবু ঠিক ভাষায় প্রকাশ করতে পারবে না কোনোদিনও। সে যেন মুহূর্তে ভুলে গেল সে কে, কি কারণেই বা এখানে এসেছে, তার শহরকে, এমনকি ভুলে গেল তার প্রাণপ্রিয় স্ত্রী স্মিতাকে পর্যন্ত। যা আছে তার কাছে, সে যা করছে সব মিথ্যে। সত্য শুধু সামনে দাঁড়িয়ে থাকা পূর্ণ যৌবনে উপনীত সেই মেয়েটির মোহময়ী হাতছানি, যা কোনো পার্থিব শরীরধারী জীবের পক্ষে উপেক্ষা করা দুঃসাধ্য। সৌমাবু সেই অবস্থাতেই এসে পড়ল। মোহাচ্ছন্ন হয়ে ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েটির দিকে। হাত থেকে মোবাইলটা খসিয়ে পড়ল মাটিতে। তারপর মেয়েটির সামনে উপস্থিত হয়ে তার শক্ত পেশিবহুল হাতটা রাখলো মেয়েটির উন্মুক্ত কোমরে। সাথে সাথে মেয়েটির মুখ থেকে বেরিয়ে এলো এক অস্ফুট চিৎকার। মেয়েটিকে কোলে তুলে সৌমাবু এগিয়ে গেল সামনের ঘরটার দিকে। প্রশস্ত বিছানায় শুয়ে দিল মেয়েটিকে। তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? সকলে আমায় মোহিনী বলে ডাকে। কি চাও তুমি? তোমার ভালোবাসা। ভালোবাসার বড় কাঙাল আমি। আমায় একটু ভালোবাসবে? তোমায় ভালোবাসলে কি পাবো আমি? কি পাবো? স্বর্গ সুখ। বলেই মোহিনীকে সৌমাবু টেনে নিজের শরীরের সাথে মিলিয়ে নিল। তারপর থেকে বিছানায় শুয়ে উঠে দাঁড়ালো। তারপরে একটানে তার পরনের কাপড়টাকে খুলে ফেলে দিল। মুগ্ধ হয়ে সৌমাবু দেখল মোহিনী সম্পূর্ণ বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে তারই সম্মুখে। কামনার আগুনে দগ্ধ হচ্ছে এই যুবতী, যে এখন চায় শুধু সৌমাবুর শরীরটা। মোহিনী এখন কামাতুর হয়ে নিজের নগ্ন শরীরের চারিদিকে হাত বুলিয়ে অস্ফুট ইঙ্গিত দিচ্ছে সৌমাবুকে। সৌমাবু নির্নিমেষ চক্ষে দেখছে মেয়েটিকে। এতটা রূপসী আর শরীরে কামনার এত দুর্দমনীয় খিদে কি কারুর থাকতে পারে? শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে যেন নব বসন্তের হিল্লোল জেগে উঠেছে তার। এতটা যৌবন লালিত্য কই তার স্ত্রী স্মিতার মধ্যেও তো কোনোদিনই সে পায়নি। কিন্তু আজ আর কোনো কিছুই ভাবতে পারছে না সে। নিষিদ্ধ বস্তু যদি এমন সুন্দর হয় তবে তার মধ্যে ডুবে যেতে ক্ষতি নেই, দুঃখ নেই। পতঙ্গ যেমন প্রজ্বলন্ত বন্যী শিখার দিকে ছুটে যায়, সৌমাবু তেমনই সমাদদারদের এই বাগান বাড়িতে নিশিরাতের এই কুহুকিনী মোহিনীর মোহময়ী জাদুতে বিভোর হয়ে পড়েছে। কয়েক মুহূর্ত মাত্র,
নিজেকে সম্পূর্ণ বিবস্ত্র করে মোহিনীকে তার বাহু ডোরে আলিঙ্গন করলো সৌমাবু। তারপর কামনার আগুনে দগ্ধ হতে থাকা শরীর দুটি একে অপরকে মথিত করতে থাকলো পরম আবেশে। চরম মুহূর্তে প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো একটা বয়স্ক পুরুষ কণ্ঠ চিৎকার করে উঠল হঠাৎই, দাঁড়া দাঁড়া, ওই কাজ আর করিস না, ওই কাজ আর করিস না। মোহিনী চমকে উঠে পিছনে চাইতে ক্রোধে তার দু চোখ রক্তবর্ণ হয়ে উঠল। আর সাথে সাথে ওর মুখের যে বীভৎস পরিবর্তন দেখলো সৌমাবু, সেটা কোনোদিনও আশা করেনি সে। ছিটকে বিছানা থেকে নেমে বয়স্ক লোকটির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কেন আটকালে তুমি আমায়? হ্যাঁ, কেন আটকালে? কেন মা, কেন? আবার একজনকে নিজের কামনার আগুনে বলি কেন দিচ্ছিস মা? কেন দিতাছিস? তুমি জানো না কেন আমি এরকম করি? শরীরে সামান্য একটু মোচড় দিলে এই পুরুষ মানুষগুলো সুসুর করে বেঁধে শরীরের মধ্যে নিজেদের ডুবিয়ে দেয়। ভাবে না মেয়েটার কথা, ভাবে শুধু শরীরের কথা। ছি! সৌমাবু অবাক হয়ে যাচ্ছিল। এইমাত্র যার এমন শরীরী ভাষার জন্য নিজের সবকিছু হারিয়ে একটা অজানা অচেনা মেয়ের হাতে নিজের সবকিছু তুলে দিয়েছিল, যে তাকে বাধ্য করেছিল এই পরিস্থিতির সম্মুখীন, তারই চোখে এমন ঘৃণা। নিজের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছিল না সৌমাবু। আস্তে আস্তে বিছানায় উঠে বসার সাথে সাথেই সহদেব ছুটে এসে তাকে বলল, নিজের আর ধরে রাখা গেল না না? মাইয়াদের শরীর দেখলেই সবকিছু ভুলে যান, তাই না? না মানে আসলে কোনো মানে নাই, কোনো মানে নাই। এই এই আপনাকে বলেছিলাম না, যাই দেখুন না কেন ঘর থেকে বেরোবেন না। কেন বেরিয়েছেন? কেন বেরিয়েছেন? হ্যাঁ, আপনি আমি যদি সঠিক সময়ে আপনি না আসতাম কি হতো ধারণা আছে আপনার? হ্যাঁ, ধারণা আছে? কি উত্তর দেবে সৌমাবু এই কথার? যা ও করেছে সেটা তো সত্যি ও ঠিক করেনি। বারণ সত্ত্বেও সে বেরিয়েছে, আর এই জায়গায় এসে পড়েছে। নিশ্চুপ করে মাথা নিচু করে রইল সে। মোহিনী ধীরে ধীরে সামনে এসে কাপড়টা তুলে নিজের নগ্ন শরীরে জড়িয়ে নিল। তারপর বলল, আজ থেকে তা প্রায় 200 বছর আগেকার কথা হবে হয়তো। তখন আমার বয়স ছিল 20 কি 22। এই বাড়িটা আগে ছিল চৌধুরীদের, পরে বাড়িটা হাত বদল করে নানা লোকের হাতে ঘুরেছে। এখন তো এটা সমাদদারদের। কিন্তু দুঃখের কথা হলো, একটা পরিবার পেলাম না যে নারীদের সম্মান করে, ভালোবাসে। আমরা যে শুধু ভোগ্যপণ্য নয়, আমরাও যে মানুষ, কেউ বোঝে না। ওই যে লোকটা যে আপনাকে আজ আটকাচ্ছিল, আর যে পুরো বাড়িতে থেকে পুরুষগুলোকে আমার হাত থেকে বাঁচাচ্ছে, সে আমারই বাবা, জানেন? হ্যাঁ, আমারই বাবা। হোয়াট? কি বললেন? বাবা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। উনি দীর্ঘদিন আগেই ইহজগৎ ত্যাগ করেছেন, কিন্তু তাঁর আত্মা এখানেই রয়ে গেছে আমার অতৃপ্ত গ্রাস থেকে সবাইকে বাঁচানোর জন্য। আচ্ছা, কি হয়েছিল জানতে পারি সেটা? চৌধুরীরা যখন এখানে ছিল, তখন এলাকার এমন কোনো সদ্য যৌবনপ্রাপ্ত মেয়ে ছিল না যে তার সম্মান হারায়নি। আমার ভালো নাম ছিল লোপামুদ্রা। আমার বাবা ছিলেন ব্রাহ্মণ পুরোহিত। আমার বাবা খুব উদার চেতা ছিলেন, তাই তিনি আমায় সকল শাস্ত্র শিক্ষা দিয়েছিলেন। একদিন চৌধুরীদের ওই লম্পট ছোট ছেলের নজরে আমি পড়ি। ইতিমধ্যে অনেক নারী রাত্রে তার শয্যাসঙ্গিনী হয়ে নিজ সম্মান হারিয়েছে, কেউ বা অপমানে আত্মহত্যাও করেছে। তখন আমার বয়স কম। 20 বর্ষীয় সুন্দরী নারীকে দেখে ওই লম্পটটার ঘুম উড়ে গেল। বসন্তে যেমন সদ্য কুসুমকলি প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি আমার দেহেও তখন যৌবনের সকল লক্ষণ ফুটে উঠছে।
বলতে দ্বিধা নেই, এরকম রূপের মাধুর্যে পুরুষ মানুষরা মজে থাকতে পছন্দ করে সব সময়। অপসরিতুল্লা রূপ আর শরীরের মোহে পড়ল ওই চৌধুরীদের ছোট ছেলে। একদিন রাতে জোর করে তুলে নিয়ে এসে এই বাড়িতে হাজির করালো ওই লম্পটের লিঠেলরা। আমাকে বিবস্ত্র করে সারা রাত ধরে ভোগ করলো সেই লম্পট। না না, একদিনে তার আশ মেটেনি জানেন। 3 দিন ধরে প্রায় অগুন্তি বার আমার শরীরটা ভোগ করেছিল অনেকে মিলে। না, আর পারিনি। এক রাতে যখন ওদের কামনার আগুন নিভে গেল, তখন এই বারান্দা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিলাম আমি। আর সাথে অভিশাপ দিয়েছিলাম সকলকে। একদিন যে কামনার খিদে মেটানোর জন্য আমার এই অবস্থা, এবার থেকে আমার শরীরে সেই খিদে মেটানোর জন্য সবাই বাধ্য থাকবে। হ্যাঁ, আর যারা যারা আমার সেই কামনার আগুন সম্পূর্ণ না নেভাতে পারবে, শেষ করে দেব তাদের। স্বভাবতই মৃত্যুর পর সেই কামনার আগুন নেভানো কোনো পার্থিব শরীরধারী জীবের পক্ষে সম্ভব নয় নিশ্চয়ই, কারণ সে কামের আগুন মারাত্মক। রক্ত না দেখলে সে আগুন যে নেভে না। যখন এলাকার সবাই একে একে আমার হাতে মরতে লাগলো, তখন এই বাড়িটা বিক্রি করে দিল ওরা। কিন্তু তাতে কি যায় আসে? পুরুষদের নারী শরীরের প্রতি বরাবরই খুব খিদে জানেন, তাই আমার শিকারের কোনো অসুবিধা হয়নি। সকলে আমায় একটা নাম দিয়েছিল, মোহিনী। হ্যাঁ, যে রূপের মায়ায় ভুলিয়ে মানুষদের জীবন হরণ করে। কিন্তু আমার বাবার জন্য কয়েকজন বেঁচে গিয়েছিল। হ্যাঁ, এই যেমন আজ আপনি। এই কথাগুলোর কি জবাব দেবে সৌমাবু, তা সে নিজেও জানে না। কিছুক্ষণ আগে যে শরীরের দিকে তাকালে মনে কামনা এবং রিপু করাল ছায়া বিস্তার করছিল, যে শরীরে বিভঙ্গী অপরূপ স্বর্গীয় মধ্যন্মত যৌবন সমুদ্রে যে ডুবে যেতে চাইছিল, সেই শরীরের দিকে তাকালে এখন লজ্জার অপরাধ বোধ গ্রাস করছে তাকে। সে বুঝেছে এই করি পুরুষ জাতিটা সবচেয়ে বেশি বদনামের ভাগী হয়েছে। নিজের রিপুকে যে দমন করতে পারবে না, তাকে তো নরকের আগুনে পড়তেই হবে। সেটাই তো হয়ে এসেছে, হয়ে চলবে যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী জুড়ে। তাদের কামনার জন্যই এই মোহিনীদের জন্ম হয়, আর এই মোহিনীরা ততদিনই থাকবে যতদিন পুরুষদের মন থেকে অন্য নারী শরীরের প্রতি লোভ না যাবে। এই মোহিনীদের নগ্ন শরীরের কামনার আগুনে ততদিন ঝলসিয়ে পুড়ে মরতে হবে পুরুষদের। কারণ নিষিদ্ধ বস্তু আর কামের প্রতি সকলেরই আকর্ষণই বড্ড দুর্নি বাড়ছে। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।